আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, স্বাধীন বাংলাদেশের কোনো বিচারপতি যে কাজটি করেননি, অথবা স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত থাকা কোনো ব্যক্তি যে কাজটি করেননি, ঠিক সেরকম একটি কর্ম আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সময় ঘটে গেল। বাংলাদেশের মহামান্য প্রধান বিচারপতি তিনি দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, যিনি কিনা এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এই দেখা করেছেন একেবারে হুট করে, কোনো রকম বিবৃতি ছাড়া, কোনো রকম কারণ ছাড়া এবং কোনো রকম আলোচনা ছাড়া। লক্ষ্য এবং উদ্দেশ্য যদি কিছু থাকে তা নিতান্তই গোপনীয়। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তার যে বাসভবন যমুনা, আমি অনেক আগেই বেশ কয়েকবার বলেছি যে যমুনা নামক যে ভবনটি, এটি বাংলাদেশের একটি অভিশপ্ত ভবন। এখানে বহু অঘটন ঘটেছে। যারা এখানে বসবাস করেছেন তাদের সবাইকেই এখানে দুর্ভোগ পোহাতে হয়েছে। এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল মওদুদ আহমেদের জন্য, তিনি একদিনও থাকতে পারেননি। আর এই বাড়ির কারণে তার যে নিজের বাড়িটি গুলশানে ছিল, সেটি ভাঙতে হয়েছে, ভাঙা পড়েছে। তিনি রাস্তার ফকির হয়ে গেছেন এবং মিসকিন হয়ে তিনি মারা গেছেন, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, কষ্ট পেয়ে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় এটা ছিল ফখরুদ্দিনের বাসভবন। তারপরে বিচারপতি লতিফুর রহমান সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, তার বাসভবন। 2009 সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি এখানে কিছুদিনের জন্য বসবাস করেছিলেন। এবং তিনি যেই সময়টিতে বসবাস করেছিলেন, ঠিক সেই সময়টিতেই বিডিআর মিউটিনি ঘটেছিল, বিডিআর হত্যাকাণ্ড। এবং তখন ওই ভবনে আমার নিয়মিত যাতায়াত ছিল। এবং যেদিন বিডিআর হত্যাকাণ্ড ঘটে, ওই দিন সকাল 10টা থেকে একেবারে বিকাল 4টা পর্যন্ত আমি যমুনাতেই ছিলাম। কাজেই যমুনার প্রতিটি রুম এবং ওই ভবনের ভিতরকার যে প্রতিটি দৃশ্য, এটি আমার নজরে ভাসে। এবং সেই যমুনাতে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বসবাস করছেন। দীর্ঘদিন এই বাড়িটি পরিত্যক্ত ছিল, অবহেলিত ছিল, এবং সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস ঢুকেছেন। কেন, কিভাবে ঢুকেছেন আমি বলতে পারবো না। এবং উনি এই ভবনে বসার পর থেকেই ওনার জীবনে যা কিছু ঘটেনি সেই ঘটনাগুলো উনি ঘটাচ্ছেন। ওনার কাছ থেকে কেউ যা আশা করেনি সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন। এবং বাংলাদেশে যে ঘটনা কখনই হয়নি, এই ঘটনা, সেটা বিধাতার ইশারায় হোক, আমরা যারা গুনাহগার বান্দা আমাদের কুকর্মের কারণেই হোক, অথবা অন্য কোনো প্রাকৃতিক নিয়মে হোক, একটার পর একটা অনার সৃষ্টি গত 9 মাসে 18 কোটি মানুষের জীবনকে তছনছ করে ছেড়ে দিচ্ছে। এবং সেই যমুনাতে আমাদের দুর্যোগকালীন, সংকটকালীন বিচারপতি, তিনি এমন একটা সময় দায়িত্ব নিয়েছেন, যে সময়টি বাংলাদেশের ক্রান্তিকাল এবং বিচার বিভাগের জন্য মানে মারাত্মক ক্রান্তিকাল। তার একটা ইতিহাস রয়েছে। তিনি আমার ডিপার্টমেন্টের অগ্রজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টের তিনি অগ্রজ, বড় ভাই। দ্বিতীয়ত, তিনি দূর সম্পর্কে হলেও আমার আত্মীয়, তার নানার দিক থেকে আত্মীয়, মানে কি নিকট আত্মীয়। তার সঙ্গে আমার কোনো কখনো সরাসরি যোগাযোগ হয়নি, কথা হয়নি। কিন্তু তার বাবা, যিনি সম্পর্কে আমাদের ফুপা ছিলেন, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক, তার চেম্বারে গিয়েছি। তার মা জাতীয় অধ্যাপক সুফিয়া ইব্রাহিম এবং তার নানা জাস্টিস ইব্রাহিম, তিনিও প্রধান বিচারপতি ছিলেন, পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, মানে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের পূর্ববঙ্গের বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস। তারপর তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একই সঙ্গে ভাইস চ্যান্সেলরও ছিলেন। এবং তিনি আইয়ুব খান সরকারের সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, মানে ওনার নানা জাস্টিস ইব্রাহিম। আমার যে অফিস, এই যে পুরানা পল্টন, 33 তোপখানা রোড, এই পল্টন, এই বিল্ডিংটার মালিক খানে সবুর সাহেব। এই বিল্ডিংয়ের পেছনে যে জায়গাটি, এটি আমার দাদির যে ভাই আবুল হাসনান সাহেবের। আবুল হাসনান সাহেব ছিলেন পাকিস্তানের আইজি 1953 সনে।
মানে এই 33 তোপখানা রোড আমার অফিস, 34 তোপখানা রোড এবং তার পিছনে যে সেগুনবাগিচা গার্লস স্কুল মানে কলেজ মানে গার্লস স্কুল আছে, এই এলাকাতে পুরো এলাকাটা জুড়ে ওনার বাসভবন ছিলেন। তারপর এই 34 নম্বরের পরে 33-এর পরে যেটি আছে আর একটা প্লট, যেটা এখন ফারিস্ট বিল্ডিং, এই ফারিস্ট বিল্ডিংয়ে টি হোসেন সাহেবের টি আলী সাহেবের তোফাজ্জল আলী সাহেবের মানে বাসভবন ছিল। উনি আইয়ুব খান সরকারের অর্থমন্ত্রী ছিলেন। তাহলে দেখেন, খানে সবুর সাহেবের বিল্ডিংয়ের পেছনে পাকিস্তানের আইজির বাসা, এর পাশে পাকিস্তানের অর্থমন্ত্রী বাসা, আর রাস্তার ওপারে মানে পুরানা পল্টন মোড়ে যে মেট্রোপলিটন হোটেল, তার উল্টো দিকে দেখবেন ইব্রাহিম চেম্বার আছে। তো সেই ইব্রাহিম চেম্বারের মালিক জাস্টিস ইব্রাহিম। জাস্টিস ইব্রাহিম ছিলেন আইনমন্ত্রী আইয়ুব খান সরকারের। এই 4টে বাড়ি পাশাপাশি। তার পিছনে পুরানা পল্টনে আর একটা জিনিস দেখবেন, দারুস সালাম, বিরাট একটা মার্কেট আছে দারুস সালাম। ওখানে ওইটার মালিক আব্দুল সালাম সাহেব। আব্দুল সালাম সাহেব লর্ড কার্জনের চিফ সেক্রেটারি ছিলেন। তো ওনারা সবাই নিকটতম দূরতম আত্মীয় আমাদের। তো যার কারণে হয় কি, এই যে ভদ্রলোক যিনি এলেন, আসলেন, চিফ জাস্টিস হলেন, তার প্রতি একটা সঙ্গত কারণেই ভালোবাসা, শ্রদ্ধা, আবেগ কাজ করে। এবং তার ভিতরে যে রক্ত রয়েছে, বংশের যে ধারাবাহিকতা রয়েছে, এই ধারাবাহিকতার কারণেই এই একটা যাকে বলা হয় ক্রিটিক্যাল মোমেন্টে তিনি দায়িত্ব নিলেন। এবং তার নানার লিগেছি, তার মায়ের লিগেছি, তার বাবার লিগেছি, সব মিলিয়ে তার যে ব্যক্তিত্বময়তা, তার সঙ্গে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কোর্ট অঙ্গনে তাকে নিয়ে নেতিবাচক কোনো কথা নেই। শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান আছে। তো কাজেই তিনি কেবলই মাত্র ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক সাহেবের ছেলে অথবা জাস্টিস ইব্রাহিমের নাতি, জাতীয় অধ্যাপক শফি ইব্রাহিমের ছেলে তা নন। তিনি তার আপন গুণে অনন্য। তো সেই মানুষটির মর্যাদা তার নিজের, এবং তিনি যে চেয়ারে বসে আছেন, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গেছেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস আশা করেছেন, হোয়াট এভার মেবি, দুটোই খুব সেন্সিটিভ পোস্ট, এটি নিয়ে কথা বলবো না। কিন্তু এটা আমি খুব অবাক হয়েছে এই কারণে যে এরকম ঘটনা ঘটে না। যদি কোনো একটা অনুষ্ঠান থাকতো, সেই অনুষ্ঠানে তিনি যেতেন, তাদের দেখা হতো। সুপ্রিম কোর্টের কোনো একটি অনুষ্ঠানে, বিচারপতিদের কোনো অনুষ্ঠানে যদি যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসতেন, তাহলে তাদের দেখা হলে খুব স্বাভাবিক একটা বিষয় ছিল। কিন্তু তিনি সরাসরি সেখানে গেলেন এবং তাদের সঙ্গে একটা বৈঠক হলো, এবং কেন হলো, কী কারণে হলো, কিচ্ছু জানি না। কিন্তু আমাদের যে কৌতূহলী মন অনেক কথা বলে। এর কারণ হলো, গত কয়েকদিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে সকল ঘটনা ঘটেছে রাজপথে, ক্যান্টনমেন্টে, সচিবালয়ে এবং কূটনীতি পাড়ায়, এসবই লোমহর্ষক, লোম খাড়া হয়ে যায়।